আসসালামু আলাইকুম। প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা, আমরা ফৌজদারি কার্যবিধি আইন ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। আমরা এ পর্যন্ত 154 ধারা পর্যন্ত আলোচনা করেছি, অর্থাৎ আমলযোগ্য অপরাধ সংক্রান্ত বিষয় আমরা আলোচনা করছি। আমরা এখন 155 ধারা আলোচনা করব। 155 ধারা কি বলছে? আমলের অযোগ্য অপরাধের সংবাদ। অর্থাৎ থানায় যদি কোনো আমলের অযোগ্য অপরাধের সংবাদ আসে, তাহলে সেই ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করণীয় কি? তাহলে এই ক্ষেত্রে থানায় আমলের অযোগ্য অপরাধের সংবাদ আসলে পরে বিষয়টা জিডিতে নোট করতে হবে। এক কথা সহজ বাংলায়, যে আমরা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবো। এটা আসলে মূল কথা। তাহলে এইটাকে আমরা কি করব? 155 একে বলছে কি, যে থানায় যদি কোনো আমলের অযোগ্য অপরাধের সংবাদ আসেন, তাহলে সেই অপরাধের সংবাদের ভিত্তিতে থানায় রক্ষিত জেনারেল ডায়েরিতে সেই অপরাধের সারমর্ম লিপিবদ্ধ করব। যে ব্যক্তি এই আমলের অযোগ্য অপরাধের সংবাদটি নিয়ে আসছেন, তার সংবাদের সারমর্ম জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এবং সংবাদদাতাকে নিকটতম ম্যাজিস্ট্রেটের বা ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবেন। এটা আসলে 155 এখন এই যে সারমর্ম লিখে তাকে যে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করলেন, তাহলে তার পরবর্তী কার্যক্রম কি? তাইলে যে ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করালো, সে ব্যক্তি অবশ্যই এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেট বা ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর কোনো ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন এবং এই যে আমলের অযোগ্য অপরাধ হয়েছে, এই আমলের অযোগ্য অপরাধে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া এই অপরাধ তদন্ত করা যাবে না। এটা আসলে 155(2) এবং ম্যাজিস্ট্রেট যদি অনুমতি প্রদান করে তাহলে এটা তদন্ত করা যাবে। আর 155(3) যে কি বলছে, এই যে আমলের অযোগ্য অপরাধের তদন্ত করার জন্য ম্যাজিস্ট্রেট অনুমতি প্রদান করলেন, এই অনুমতি প্রদান করার পরে এটা আমলযোগ্য অপরাধের মতনই তদন্ত করা যাবে। এবং এই যে আমলযোগ্য অপরাধের মতো তদন্ত করলো, কিন্তু এই ক্ষেত্রে বিনা পরোয়ানায়, সে যদি প্রকৃত যার নামে অভিযোগ করা হয়েছে সে যদি প্রকৃত অপরাধী হয়, তবে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে না। তাকে গ্রেপ্তার করলে ম্যাজিস্ট্রেটের কাছে পরোয়ানা নিয়ে গ্রেপ্তার করতে হবে। এটা হচ্ছে 155(3). আর এই ক্ষেত্রে আমরা প্রবিধান ব্যবহার করব 377 এবং পুলিশ আইনের 44 ধারা ব্যবহার করব। এখন 156 কি বলছে? আমলযোগ্য মামলা তদন্ত। তাহলে 154 ধারায় যে আমলযোগ্য অপরাধের থানায় আসলো, এই ঘটনার তদন্ত করতে হবে। তাহলে 155 আমরা আলোচনা করলাম আমলের অযোগ্য অপরাধ, আর 154 আলোচনা করছে হলো আমলযোগ্য অপরাধ। এখন 156 এসে বলতেছে এই আমলযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়া। তাহলে 156 যে আমলযোগ্য অপরাধের তদন্ত প্রক্রিয়া, তাহলে আমলযোগ্য তদন্ত প্রক্রিয়া আসলে কি, যে আমলযোগ্য অপরাধ সংগঠিত হলে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই এটা তদন্ত করা যাবে। এটা হলো 156(1). আর 156(2) কি বলছে, যে এই যে আমলযোগ্য অপরাধ তদন্ত করার জন্য পুলিশ অফিসার ঘটনাস্থলে গেছে, তাহলে এই ক্ষেত্রে কোনো প্রশ্ন করতে পারবে না যে আপনারা ঘটনাস্থলে কেন আসছেন, আপনাদের ডাকছে কে। অনেকেই কিন্তু সমাজে এই ধরনের কথা বলে থাকেন, যে পুলিশ চলে এসে, পুলিশরা ডাকছে কিনা। কিন্তু যে জায়গায় আমলযোগ্য অপরাধের ঘটনা ঘটছে সেই জায়গায় যদি পুলিশ যায়, এই ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না। আর 156(3) কি বলছে, যে এই আমলযোগ্য অপরাধের ঘটনায় ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়েও তদন্ত করা যাবে। এটা হলো 156(3). এই আমলযোগ্য অপরাধের তদন্তের ক্ষেত্রে আমরা প্রবিধান 258 ব্যবহার করব। তাহলে প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা, আজকে এ পর্যন্ত কি, আমরা এর পরবর্তীতে আবার পরের ক্লাসে পরবর্তী ক্লাস থেকে আলোচনা করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। আপনারা ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেখেন এবং একটু হ্যান্ডবুকটা একটু নিয়মিত চোখ বুলান, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনারা ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।